গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। আজ থাকছে এর ৮ম পর্ব। নভেম্বরের ৪ তারিখ সকাল ৭টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনে নিজের ঘর থেকে বারান্দায় এসেছেন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহরুর টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন। একই তামাক এরিন মোর ব্যবহার করতেন। বারান্দায় তার সেক্রেটারি কুমিল্লা বোর্ড খ্যাত মাহবুবুল আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মোস্তাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুবুল আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মোস্তাক চায়ের কাপে চুমুক দিয়ে হৃষ্ট গলায় বললেন, তুমি কি জানো একমাত্র আমি শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম? জানতাম না স্যার। হঠাৎ এই প্রসঙ্গ কেন? তোমাকে এতদিন আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন। আপনাকে আনন্দিত মনে হচ্ছে, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজ বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, গা টিপার জন্য লোক রাখবো, সে আমাকে ঘোড়ার মতো দলাই মালাই করবে। খালেদ মোশাররফকে বলবো, বাবারে, আমি বৃদ্ধ লোক, এক পা কবরে দিয়ে রেখেছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকলো। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম মনে হচ্ছে না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ ছোকরার কাছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস চাইব, দিবে কিনা কে জানে। স্যার, কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, মাঝে মাঝে নিউ মার্কেট কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময়েও আপনার রসবোধ দেখে ভালো লাগলো। খন্দকার মোস্তাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বলল, অবশ্যই, কখন কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকন্টেন্ট। উইন্টার অফ ডিসকন্টেন্ট আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্কে যাব না? খন্দকার মোস্তাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দেবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মোস্তাক নিজের অফিসে বসে আছেন, সঙ্গে আছেন ওসমানী। এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত জামিল এবং 4 জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে খোলা সাব মেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা। 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব। ইউ ওল্ড র্যাট। ওসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মোশাররফকে বললেন, খালেদ, তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না, প্লিজ। খালেদ বললেন, আমি নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনার খবর পেয়েছেন কিনা আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রউফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসেবে আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন এবং খালেদ মোশাররফ বীর উত্তমকে সেনাপ্রধান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না। মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছে, তাদের অনুমোদন লাগবে। সাফায়েত জামিল আবার অস্ত্র ত্যাগ করতেই খন্দকার মোস্তাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া কিছু না। খালেদ মোশাররফের সেনাপ্রধান হতে আমি কোনো বাধা দেখি না। মুক্তিযুদ্ধের একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান, ভাবতেই ভালো লাগছে। মন্ত্রিপরিষদের সভায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করা হলো এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো। তার কাঁধে জেনারেলের ব্যাজ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এম.এইচ. খান। এই দিনে 2টি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান এম্বাসির মিলিটারি অ্যাটাচে ব্রিগেডিয়ার ভোরা খালেদ মোশাররফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন।
তিনি গিফট র্যাপে মোড়া উপহারের একটা প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভোরার শুভেচ্ছা উপহারের ব্যাখ্যা করা হলো অন্যভাবে। খালেদ মোশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় কল্পনা। খালেদ মোশাররফ হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভোরার সৌজন্য সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হলো ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্ব দেন খালেদ মোশাররফের মা। খালেদ মোশাররফের এক বোন আমার মার পরিচিত। তিনি প্রায়ই আমাদের বাবর রোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদের কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টি পছন্দ করবে না। একটা বয়সের পর বাবা মা নিজ সন্তানদের ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মোশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আঁতকে উঠল। তারা ধারণা করল খালেদ মোশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে তখন ভারত বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে। কারো মনেই নেই বা মনে রাখার চেষ্টা নেই যে আমাদের স্বাধীনতার পিছনে হাজার হাজার ভারতীয় সৈনিকদের জীবনদানের মতো ঘটনা ঘটছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগলো, লিফলেট বিলি হতে লাগলো। খালেদ মোশাররফের হাত ধরে বাকশাল ফিরে এসেছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা। সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে দাঁড়ানো। গাড়ির আগে ও পিছনে সেনাপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র সৈন্যদের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী। অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মোশাররফ বললেন, আমার রাজকন্যা মা, কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদাজান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি যে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এই খবর কি জানো? না তো, রেডিওতে এখনও খবর যায় নাই। কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে মাছ গরম করতে বলো। আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদাজান কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো? ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙলে সমস্যা। বাকি রাত আর ঘুম হবে না। আমি নিজে প্রচণ্ড ঝামেলায় আছি। তারপরেও তোমার কাছে ছুটে এসেছি কেন? কারণটা শোনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এরকম? না, কারো মৃত্যু দেখা তো ভালো স্বপ্ন। দিনের বেলা একসময় এসে স্বপ্ন বলে যাব, তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি যা স্বপ্নে দেখি তাই হয়। খালেদ মোশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার 27 ঘন্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র এক কৃষক, নাম মিজান মিয়া। আমরা 7 জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার দিল। গরম ধোয়া ওঠা ভাত, মাসকালাইয়ের ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ। অমৃতও এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের 9 তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছি মাসকালাই দিবস হিসাবে। ওই দিন রাতে তোমার চাচি আমার জন্য মাসকালাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়। আমি তৃপ্তি করে মাটির শানকিতে খাই। তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নভেম্বরের 4 তারিখে আমি পাঙ্গাস দিবস হিসেবে ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো। অবন্তী বলল, চাচা আমি কি আপনাকে একটা অন্যায় অনুরোধ করতে পারি? পারো। আমার স্যার শফিক সাহেব জেল হাজত থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মোশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। 15ই আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা আমি জানতাম না তো। খালেদ মোশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্য? না, কারণ সাহসী মানুষেরা একবারই মারা যায়, ভীতুরা মৃত্যুর আগেই বহুবার মারা যায়।
কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বলো দেখি কার লাইন? শেক্সপিয়ার। খালেদ মোশাররফ শফিকের লেখা চিঠিটা ভুরু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেলহাজত থেকে ছাড়িয়ে আনা যায় না। মা, তোমাকে বুঝতে হবে যে দেশে আইন কানুন আছে। অবন্তী বলল, আইন কানুন থাকলে জেলখানার ভিতর 4 নেতাকে খুন করা হয় কিভাবে? খালেদ মোশাররফ বললেন, তাও তো ঠিক, দেশে আইন কানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মোস্তাক তার কাঙ্ক্ষিত দেশ ত্যাগ করেছেন। বিচারপতি সাইমের কাছে দায়িত্ব দিয়ে আগামসি লেনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার 80 দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন 5 তারিখ মধ্যরাতে। জেলহাজতে শফিক কম্বলের উপরে কুকুরকুণ্ডলী অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল, আবার পাগলা ঘণ্টি বাজে, আবার পাগলা ঘণ্টি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করল, পাগলা ঘণ্টি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। শফিক বলল, ঘণ্টা বাজছে, আমি পরিষ্কার শুনেছি, এখনও ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মোশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয় তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মোশাররফ তখনও জানেন না তার নিজের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গেছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান। নিয়তি তার উপর প্রসন্ন ছিল, নাকি তিনি নিয়তি নিয়ন্ত্রণ করেছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে। তিনি ব্যাকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয় ত্বরান্বিত হলো, কারণ সাধারণ সৈনিকেরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তারা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলেন। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্য অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। 7ই নভেম্বরের ভোরবেলাটা অবন্তীর কাছে অন্যরকম মনে হলো। কথা নেই, বার্তা নেই, হঠাৎ ঝুম বৃষ্টি, দমকা হাওয়া, ঢাকা শহর ডুবিয়ে দেবে এমন অবস্থা। হঠাৎ আসা বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল। সেই রোদ ভেজা গাছের পাতায় কি সুন্দর করেই না মিশে যাচ্ছে। অবন্তী শব্দ করে বলল, বাহ, ঢাকার নীলাকাশে ঝকঝকে রোদ। প্রায় সঙ্গে সঙ্গে সরফরাজ খান আতঙ্কিত গলায় বললেন, কে কথা বলে? কে? অবন্তী বলল, দাদাজান, আমি কথা বলেছি। সরফরাজ বললেন, তুই না, তোর গলা আমি চিনি, পুরুষের গলা। হারামজাদাটা এসেছে, আসা যাওয়া বন্ধ করতে হবে। হি হ্যাজ নো বিজনেস হেয়ার। বদের বাচ্চা বদ, মতলববাজ, মতলব নিয়ে ঘুরছে। দরজা খুলে সরফরাজ বের হলেন। এদিক ওদিক তাকাতে লাগলেন। চাপা গলায় বললেন, বদটা কই? অবন্তী বলল, কোন বদের কথা বলছো? হাফেজ জাহাঙ্গীর? সে আসেনি দাদাজান, আমি কথা বলছিলাম। তুমি আমার কথা শুনেছ। আমার ধারণা তোমার জ্বর বেড়েছে, জ্বরের ঘোরে মাথা এলোমেলো। যাও, শুয়ে থাকো। সরফরাজ খান বললেন, আমি পরিষ্কার বদমাসটার গলা শুনলাম। ঢাকার আকাশে যুদ্ধ, এইসব হাবিজাবি কথা বলছে। হাবিজাবি কথা আমি বলছিলাম। আর দাদাজান শোনো, কথায় কথায় একজন মানুষকে বদ, বদের বাচ্চা এসব বলবে না। বদকে বদ বলবো না? অবন্তী বলল, হাফেজ জাহাঙ্গীর আর যাই হোক, বদ না। তুই বুঝে ফেলেছিস? হ্যাঁ, বুঝে ফেলেছি। তুমি বিছানায় গিয়ে শোও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরফরাজ খান ক্ষুব্ধ গলায় বললেন, আমার সেবা লাগবে না। তুই বদটার জন্য তোর সেবা জমা করে রাখ। হাফেজ জাহাঙ্গীর এক বদ, আর তুই এক বদনি। অবন্তী বলল, ভালো বলেছ তো, বদ বদনি, মিস্টার অ্যান্ড মিসেস বদ বদনি। সরফরাজ খান অবন্তীর মুখের উপরে শব্দ করে দরজা বন্ধ করলেন। অবন্তী মগ ভর্তি চা নিয়ে ছাদে চলে গেল। সুন্দর একটা সকাল, নষ্ট হতে দেওয়া ঠিক না। ছাদের কামিনী গাছে গতরাতে ফুল ফুটেছে। ছাদ ভর্তি কামিনী ফুলের সুঘ্রাণ। মগে চুমুক দিয়ে অবন্তী বলল, বাহ, কি অদ্ভুত গন্ধ।
বলতে বলতেই তার চোখে পড়ল হাফেজ জাহাঙ্গীর আসছেন। কাকতালীয় ব্যাপার তো বটেই। দাদাজান হাফেজ জাহাঙ্গীরের কথা বললেন, সঙ্গে সঙ্গেই তার দেখা পাওয়া গেল। কে বলবে কেন এত ঘন ঘন কাকতালীয় ব্যাপার ঘটে? হাফেজ জাহাঙ্গীরের হাতে বিশাল এক টিফিন ক্যারিয়ার। নিশ্চয়ই টিফিন ক্যারিয়ার ভর্তি উরুসের খাবার। নভেম্বরের 6 তারিখ উরুস হওয়ার কথা। অবন্তীর নিচে নেমে এলো। হাফেজ জাহাঙ্গীর বললেন, কেমন আছো মাইমুনা? অবন্তী বলল, মাইমুনা কেমন আছে আমি জানি না, তবে আমি ভালো আছি। টিফিন ক্যারিয়ারে কি উরুসের খাবার? খাবার না, সিন্নি, উরুসের সিন্নি। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘরে ঢুকবো না, এখন চলে যাব। কিছুক্ষণ আগে ইশারা পেয়েছি, আমার মা মারা গেছেন, তার নামাজে জানাজা পড়তে হবে। অবন্তী বলল, ইশারা কে দিল? আপনার পোষা জিন? জাহাঙ্গীর জবাব দিলেন না। ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত গলায় বললেন, সিন্নিটা উজু করে খেও, জীবজন্তু পশু পাখিকে খেতে দিও না। তাদের কেন সিন্নি খেতে দেওয়া যাবে না? পশু পাখি জীবজন্তুকে খাওয়ানোর দায়িত্ব মানুষের না, এই দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। অবন্তী বলল, দরজায় দাঁড়িয়ে কতক্ষণ আর বকবক করবেন? ঘরে এসে বসুন, আমার সঙ্গে সকালের নাস্তা করুন। মাইমুনা, আমি রোজা রেখেছি। রোজা ভাঙুন। রোজা ভাঙব? হ্যাঁ। হাফেজ জাহাঙ্গীর হতভম্ব গলায় বললেন, আল্লাহ পাকের নামে যে রোজা রেখেছি তা তোমার কথায় ভাঙব? হ্যাঁ, সব মানুষের ভিতরে আল্লাহ অবস্থান করেন, কাজেই আমার কথা এক অর্থে আল্লাহ পাকেরই কথা। জাহাঙ্গীর হতাশ গলায় বললেন, আমি রোজা ভাঙব, তবে তোমার কথা আল্লাহ পাকের কথা এই ধরনের আলাপ আর করবে না। আচ্ছা, করব না। সরফরাজ খান ঘুম ভেঙে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। হাফেজ জাহাঙ্গীর নাস্তা খাচ্ছেন, তার প্লেটে লুচি তুলে দিচ্ছে অবন্তী। তিনি বত্তার গলা ঠিকই শুনেছেন। অবন্তী কি কোনো মতলব পাকাচ্ছে? হাফেজ জাহাঙ্গীর সরফরাজ খানের দিকে তাকিয়ে বললেন, নাস্তা খাচ্ছে এজন্য সালাম দিলাম না। খাওয়া খাদ্য গ্রহণ করা হলো ইবাদত, ইবাদতের সময় মানুষকে সালাম দেওয়া যায় না। সরফরাজ খান খড়খড়ে গলায় বললেন, কী জন্য এসেছ? উরুসের সিন্নি নিয়ে এসেছি। উরুসের সিন্নি নিয়ে বিদায় হয়ে যাও। জি আচ্ছা। সরফরাজ খান বললেন, জি আচ্ছা না, নাস্তা শেষ করেই বিদায়। জি আচ্ছা। অবন্তী তার দাদাজানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাফেজ জাহাঙ্গীরকে বলল, আপনি নাস্তা শেষ করে আমার সঙ্গে ছাদে যাবেন, ছাদে আমরা চা খাবো, তারপর যাবেন। হাফেজ জাহাঙ্গীর তখন লুচি খাচ্ছেন। তখন আরেকটি কাকতালীয় ব্যাপার ঘটছে। লুচি খাচ্ছে শফিক, তার প্লেটে লুচি তুলে দিচ্ছে রমনা থানার ওসি শামসুদ্দিন পাটোয়ারি। ওসি সাহেব তাকে জেল হাজত থেকে নিয়ে এসেছেন। ওসি সাহেব বললেন, আপনার জন্য সুসংবাদ আছে, চা খেয়ে বাসায় চলে যান, আপনার বিরুদ্ধে কোনো চার্জ নেই। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে। তার মন বলছে ওসি সাহেব তার সঙ্গে তামাশা করছেন। চা সিগারেট মুক্তি সবই পুলিশের তামাশার অংশ। পুলিশ মিলিটারি সাধারণ মানুষ না, তাদের তামাশা সাধারণ মানুষের মতো না। শফিক নিশ্চিত চায়ে চুমুক দেওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে গুদাম ঘরের মতো কোনো ঘরে, সেখানে মার শুরু হবে। মারের প্রস্তুতি শফিক নিয়ে রেখেছে। আলিম ডাকাতের দেওয়া 2টি ট্যাবলেট তার বুক পকেটে। চা খেতে খেতে এক ফাঁকে ট্যাবলেট 2টি খেয়ে ফেলতে হবে। মার শুরু হলে দমে দমে বলতে হবে, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাকের এই পবিত্র নাম পড়ার ফলে মারের কারণে কোনো ব্যথাবোধ হবে না। শামসুদ্দিন পাটোয়ারি বললেন, আপনি চা খাচ্ছেন না, সিগারেটও খাচ্ছেন না, ব্যাপার কি? শফিক বলল, ভয় লাগছে স্যার। শামসুদ্দিন বললেন, আমাকে বলা হয়েছে আপনি অতি সাহসী একজন মানুষ, আর আপনি ভয় পাচ্ছেন? পাচ্ছি স্যার। আপনাকে সাহসী মানুষ কে বলেছে জানতে চান? জি না, চাই না। আশ্চর্য ব্যাপার, জানতে চাইছেন না কেন? আপনাকে সাহসী মানুষ বলেছেন সেনাপ্রধান খালেদ মোশাররফ। তিনি ভুল কথা বলার মানুষ না, ওনার কারণেই তড়িঘড়ি করে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? জি স্যার। আপনি তো ঢাকাতেই থাকবেন। শফিক বলল, জি না স্যার, গ্রামে মায়ের কাছে চলে যাব, আর আসব না। ঢাকা শহর আমার মতো অভাজনদের জন্য না। শামসুদ্দিন বললেন, অভাজন মানে কি? শফিক বলল, অভাজন হলো আম জনতা। প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক তার আগামসি লেনের ছাদে
পাটি পেতে বসে আছেন। তাকে সকালে নাস্তা দেওয়া হয়েছে, এখানেও লুচি, লুচির সঙ্গে নেহারি। তিনি নাস্তা খাওয়া শুরু করেননি। পাশে রাখা ফিলিপস ট্রানজিস্টার রেডিওতে সকালের খবর শুনছেন। তবে তার দৃষ্টি চিলেকোঠার দরজার দিকে। তার মনে হচ্ছে দরজার ওপাশে কে যেন দাঁড়িয়ে পাইপ টানছে। তিনি তামাকের গন্ধও পাচ্ছেন, পরিচিত গন্ধ, এরেনমোর। খন্দকার মোস্তাক বললেন, কে ওখানে? কে? ভারী গলায় কেউ একজন বলল, আমি। এই গলার স্বর খন্দকার মোস্তাকের অতি পরিচিত। তার শরীর হিম হয়ে গেল, বুকে ব্যথা শুরু হলো। ইদানিং তার এই সমস্যা হচ্ছে। তিনি মৃত মানুষদের আশপাশে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তাও বলছেন। মনে হয় তিনি খুব দ্রুত মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন। গতরাতে ঘুমাবার সময় দেখলেন হামিদ তার বিছানার এক কোণায় বসে আছে। হামিদ লঞ্চডুবিতে 5 বছর আগে মারা গেছে। হামিদের কাজ ছিল তার গা হাত পা টিপে দেওয়া। মৃত একজন মানুষকে তার বিছানার পাশে বসে থাকতে দেখে মোস্তাক সাহেবের বুকে ধাক্কার মতো লাগলো। তার হাঁপানির টান উঠে গেল। হামিদ বলল, স্যারের শরীর কেমন? মোস্তাক বললেন, ভালো। শরীর টেপার লোক কি রাখছেন? না। হামিদ বলল, আছেন আর অল্প কিছু দিন, শরীর টেপার লোক না হইলেও চলবে। হামিদের কথা শুনে মোস্তাক হতভম্ব। অল্প কিছুদিন আছেন এর মানে কি? তিনি এখন সব কিছু থেকে অবসর নেওয়া একজন মানুষ। মারামারি কাটাকাটির মধ্যে তার থাকার কিছু নাই। তিনি চেষ্টায় আছেন কানাডায় তার ভাগ্নির কাছে চলে যেতে। দেশ গোল্লায় যাওয়া শুরু করেছে, গোল্লায় যাক। তিনি কানাডার মন্ট্রিলে থাকবেন তার ভাগ্নির কাছে। সেখানে বাড়ির ব্যাকইয়ার্ডে নাকি হরিণ আসে, হাত থেকে খাবার খায়। তিনি সেখানে হরিণকে খাবার খাওয়াবেন। খুব যখন ঠান্ডা পড়বে তখন ফায়ার প্লেসের সামনে বসে আগুন তাপাবেন। লাল পানি খাওয়ার অভ্যাস তার নেই, তবে শীতের দেশে খাওয়া যেতে পারে। কথায় আছে, জসমিন দেশে জদাচার। খুব ঠান্ডা পড়লে লাল পানির বোতল নিয়ে ফায়ার প্লেসের সামনে বসলে কার কি বলার থাকবে? আর যাই হোক, ছোকরা মেজররা তাকিয়ে থাকবেন না। খালেদ মোশাররফ কফির মগ হাতে বসে আছেন। সিপাহী বিদ্রোহের কথা তাকে জানানো হয়েছে। অবস্থা যে ভয়াবহ এই খবরও দেওয়া হয়েছে। সাধারণ সৈনিকদের হইচই এবং স্লোগান শোনা যাচ্ছে। শুধু স্লোগান দিয়েই তারা চুপ করে থাকছে না, কিছুক্ষণ পর পর আকাশে গুলি বর্ষণ করছে। তাদের স্লোগান হলো, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না। তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা মেজর হুদা ও মেজর হায়দারকে আতঙ্কে অস্থির হতে দেখা গেল। তারা বারবার জীবনের নিরাপত্তা চেয়ে নানান জায়গায় টেলিফোন করতে লাগলেন। একটা পর্যায়ে খালেদ মোশাররফ বললেন, নতজানু হয়ে জীবন ভিক্ষা করে নিজেদের ছোট না করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ভালো। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে তার স্ত্রী সালমাকে টেলিফোন করে এই মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যেতে বললেন। সালমা বললেন, তোমাকে একা ছেড়ে যাব? মোশাররফ বললেন, হ্যাঁ। আমার 3 মেয়েকে টেলিফোন দাও, এদের গলার শব্দ শুনি। কে জানে, হয়তো আর শুনব না। সালমা আর্তধ্বনি বের করলেন, এসব কি বলছো? খালেদ মোশাররফ বললেন, আমার 3 রাজকন্যাকে দাও। তিনি তার 3 কন্যাকে বললেন, তোমাদের মধুর হাসি, ভালোবাসি ভালোবাসি। মেয়েদের সঙ্গে এটি তার পুরনো খেলা। বাবার গলা শুনে 3 মেয়ে খিলখিল করে হাসছে। এরপর তিনি টেলিফোন করলেন সরফরাজ খানকে। তাদের মধ্যে কী কথা হলো জানা গেল না। তবে সরফরাজ খান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হলেন। কোথায় গেলেন কেউ জানে না। তিনি আর ফিরে এলেন না। তার বেবি অস্টিন গাড়ি ক্যান্টনমেন্টের বাইরে পড়ে থাকতে দেখা গেল। 7ই নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিপ্লবের নামে অফিসার হত্যার ব্যাপারটা সাধারণ সৈনিকরা করত। খালেদ মোশাররফের ব্যাপারে এই দায়িত্ব 2 জন অফিসার পালন করেন। তারা হলেন ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল। মজার ব্যাপার হলো, এই 2 জনকেই খালেদ মোশাররফ অত্যন্ত পছন্দ করতেন। কে ফোর্সের অধীনে এই 2 জন খালেদ মোশাররফ এর সাথে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ক্যাপ্টেন আসাদকে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফের মৃতদেহ ক্যান্টনমেন্টের রাস্তায় খেজুর গাছের নিচে অপমানে ও অবহেলায় পড়ে আছে। রাস্তার একটা কুকুর অবাক হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। কালাপাহাড়ও অবাক হয়ে শফিককে দেখছে। সে আনন্দ সামলাতে পারছে না। শফিক বসে আছে মোল্লার চায়ের দোকানের সামনে বাঁশের বেঞ্চে।
কালাপাহাড় কিছুক্ষণ পরপর শফিককে চক্কর দিচ্ছে। প্রতিবারই চক্কর শেষ করে সে শফিককে দেখছে। শফিক বলল, কিরে, আমাকে দেখে খুশি হয়েছিস? কালাপাহাড় ঘোষ জাতীয় শব্দ করল। শফিক বলল, বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উদ্ধারের আশা ছিল না, খালেদ মোশাররফ সাহেবের দয়ায় উদ্ধার পেয়েছি। শোন কালাপাহাড়, আমি যতদিন বেঁচে থাকবো খালেদ সাহেবের গুণগান করব, তুইও করবি। কালাপাহাড় আবারও ঘোষ শব্দ করল। শফিক বলল, এই কদিন খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়েছে, আর হবে না। মাকে যখন দেখতে যাব তোকেও নিয়ে যাব, ঠিক আছে? কালাপাহাড় জবাব দিল না, শুধু মাথা নাড়ল। শফিক বলল, খালেদ মোশাররফ সাহেব আমার যে উপকার করেছেন তা আমি কোনো দিন ভুলব না। যেদিন ভুলব সেদিন থেকে আমি কুকুরের বাচ্চা। কর্নেল তাহের তার আনুগত্য সৈন্যবাহিনীর সাহায্যে জেনারেল জিয়াকে মুক্ত করে সিপাহী বিপ্লবের সূচনা করেন। সিপাহীরা গগনবিদারী স্লোগান দিতে শুরু করল, জেনারেল জিয়া জিন্দাবাদ। কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে আবেগমথিত কণ্ঠে জিয়া বললেন, বন্ধু, তোমার এই উপকার আমি কোনো দিনই ভুলব না। জেনারেল জিয়া কর্নেল তাহেরের উপকার মনে রেখেছিলেন কিনা তা আমরা জানি না, তবে তিনি যে কর্নেল তাহিরকে ফাঁসের দড়িতে ঝুলিয়েছিলেন তা আমরা জানি। দক্ষিণী বাংলাদেশের প্রদীপসম সন্তানেরা একে একে নিভে যেতে শুরু করল। রাত 1টা। অবন্তী ছাদে বসে আছে। খালেদ মোশাররফের মৃত্যু সংবাদে সে কিছুক্ষণ আগে পেয়েছে। অনেক ঝামেলা করে সে এই খবর পেয়েছে কর্নেল তাহেরের কাছ থেকে। কর্নেল তাহেরকে অবন্তী ভালো চেনে। খালেদ মোশাররফের সঙ্গে তিনি অবন্তীদের বাড়িতে দুবার এসেছেন। দেশ পরিচালনায় তার চিন্তাভাবনা অবন্তীকে আগ্রহ নিয়ে বলেছেন। অবন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহের চাচা, উনি কি বীরের মতো মারা গেছেন? কর্নেল তাহের বললেন, হ্যাঁ, তিনি মেজর হুদাকে বলেছিলেন সাধারণ সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হত্যা করবে, তাদের কাছে জীবন ভিক্ষা করে নিজেকে ছোট করবে না। মৃত্যুর জন্য তৈরি হও, নাও একটা সিগারেট খাও। তাকে যখন গুলি করা হয় তখন তিনি নির্বিকার ভঙ্গিতেই সিগারেট টানছিলেন। অবন্তী মা, কাঁদবে না, বি এ ব্রেভ গার্ল। খালেদ মোশাররফের ধ্যান ধারণা আমার পছন্দ না, রাষ্ট্র ক্ষমতা দখল করা, তারপরেও সাহসী মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। অবন্তী তার দাদাজানের অপেক্ষায় পুরো রাত ছাদে জেগে কাটালো। ভোর রাতে সে অদ্ভুত এক দৃশ্য দেখল। এই দৃশ্যের কথা পরে বিস্তারিত বলা হবে। রাধানাথবাবুর আদর্শলিপি প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকে চলে যাবে। যে মানুষটার জন্য এই বাড়ি তার নিজের মনে হতো, সেই মানুষটা তো নেই। আজ আর তাকে কেউ বলবে না, টিসিবির একটা স্লিপ আছে, নিয়ে যাও, একটা প্যান্ট বানাও। এক প্যান্ট কতদিন পরবে? প্যান্ট বেচারার তো বিশ্রাম দরকার। শফিকের পাশেই কালাপাহাড়। সে থাবা গেড়ে বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। শফিক বলল, কালাপাহাড়, ভিতরে যাব নাকি গেট থেকে চলে যাব? কালাপাহাড় ঘেউ করে জবাব দেওয়ার আগেই আদর্শলিপি প্রেসের পিয়ন ফণির গলা শোনা গেল, আরে শফিক স্যার। শফিক বলল, কেমন আছো ফণি? ফণি বলল, আমরার কথা বাদ দেন, আপনি কই ছিলেন? আপনারে সবে মিলা হারিকেন জ্বালায় খুঁজতাছে, আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্কবাবু পাগলা কুত্তার মতো হইছেন। প্রেসের ভেতর থেকে ট্রেডল মেশিনের ঘটঘট শব্দ আসছে। এর অর্থ মেশিন চলছে। জগতে কারোর জন্য কিছু আটকে থাকে না, এটাই মনে হয় আদি সত্য। স্যার, ভেতরে আসেন, ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলেন, উনি আপনার জন্য বিশেষ ব্যস্ত। শশাঙ্ক তার জন্য বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা শুকিয়ে গেল। প্রেসের ম্যানেজার শশাঙ্ক তাকে কেন এক বিচিত্র কারণে অপছন্দ করে। শফিক বলল, আমাকে প্রয়োজন কেন? শশাঙ্কবাবুরে জিগান, সেই আপনারে বলবে। আপনার জন্য বিরাট ভালো খবর আছে। শফিক বলল, বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি। ফণি বলল, রাধানাথবাবু এই প্রেস আর তার বিষয় সম্পত্তি সব আপনারে দিয়ে গেছেন। তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে বলে গেছেন। আপনারে না পাইয়া শশাঙ্কবাবু মুখাগ্নি করেছেন। হতভম্ব শফিকের মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ। স্বপ্নে অতি অবাস্তব বিষয়ও বাস্তব মনে হয়। রাধানাথবাবু কেন শুধু শফিককে সব দান করবেন? সে তার কে? বিষয়টা স্বপ্নে ঘটছে, ইচ্ছাপূরণ স্বপ্ন। শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল। ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল। ম্যানেজার শশাঙ্ক বললেন,
খবর পেয়েছেন না? কি খবর? রাধানাথ বাবুর সব বিষয় সম্পত্তি আপনি ওয়ারিশ। শফিক বলল, কেন? শশাঙ্ক বিরক্ত মুখে বললেন, আমি কি করে বলবো কেন? যিনি বলতে পারতেন তিনি খুন হয়েছেন। আপনি এসেছেন, ভালো হয়েছে। সব আমার কাছ থেকে বুঝে নিন। আমি এই পাজির দেশে থাকবো না, ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন। প্রেস চালাবার জন্য আপনার একজন ভালো ম্যানেজার লাগবে। প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি বিক্রি করতে চান আমাকে বলবেন, আমার হাতে ভালো খদ্দের আছে। ম্যানেজার চোখ মুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছেন। তার হাতে পাইপ। তিনি বেশ কায়দা করে পাইপে টান দিচ্ছেন। শফিক এই পাইপ চেনে, রাধানাথবাবুর পাইপ। রাধানাথবাবু উইল করে শফিককে যা দিয়ে গেছেন তা হলো 1, ধানমন্ডির 3 নম্বর রোডে 10 কাঠার একটি জমি। জমির উপর বিশাল একতলা বাড়ি আছে। বাড়িটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের কাছে ভাড়া দেয়া। 2, একটি ভক্সওয়াগন গাড়ি এবং একটি পিকআপ। পিকআপ পুরনো হলেও ভক্সওয়াগন গাড়িটা নতুন। 3, ব্যাংকে জমা 21,26,000 টাকা। 4, আদর্শলিপির ছাপাখানা। 5, মোহাম্মদপুরে 20 কাঠার একটি প্লট। 6, সাভারে 10 একর জায়গা নিয়ে একটি বাগান বাড়ি। শশাঙ্কবাবু বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ভগবান যাকে দেন 10 হাতে দেন। আপনাকে দিয়েছেন। ছিলেন স্ট্রিট বেগার, হয়েছেন মহারাজা। শফিক বলল, ভগবান আমাকে কিছু দেননি, রাধানাথবাবু দিয়েছেন। জিনিস একই। ভগবান তো নিজের হাতে কিছু দিবেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা পয়সা সবই আপনাকে আমি বুঝিয়ে দিব। কোনো ঝামেলা করব না। বিনিময়ে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন। খালি হাতে ইন্ডিয়া যেন না যাই। রাজি আছেন? মাত্র 10 লাখ চেয়েছি, সামান্যই চেয়েছি। ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমকা শফিক বলল, আপনি কি পুলিশের কাছে রাধানাথবাবুর খুনির সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? শশাঙ্ক বললেন, বলতে পারি, তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আপনার নাম মনে এসেছে, বলে ফেলেছি। এই তথ্য জেনেছেন কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে। শফিক বলল, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি ভালো। আমি অনুমানে পাচ্ছি রাধানাথবাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত। রাধানাথবাবু মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে বলে আমি মনে করি না। এভরিবডি ইজ পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন। সবাইকে নিজের পয়সার হিসেব দিতে হয়, আপনাকেও দিতে হবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? না, আমি কাউকে ভয় দেখাই না। শশাঙ্ক গলা নিচু করে বললেন, শফিক সাহেব শোনেন, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন, এটা মাথার মধ্যে রাখবেন। দলিল দস্তাবেজ গাপ করে দিলে আপনি কিছুই পাবেন না, বুড়া আঙ্গুল চুষবেন। রাধানাথবাবুর দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, পরিমল, বিরাট মাস্তান, সিনেমা হলের গেটকিপার। সে খবর পেলে ছুটে এসে সব কিছু দখল করবে। বুঝলেন ঘটনা? শফিক চুপ করে রইল। শশাঙ্ক বললেন, এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মাল খাওয়ার অভ্যাস আছে? মাল কি? কারণ বাড়িকে বলে মাল। সহজ ভাষায় মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল সেই জিনিস। আমার মদ্যপানের অভ্যাস নেই। অভ্যাস নেই, অভ্যাস করুন। নিজের রোজগারের ধন উড়ানো যায় না, পরের ধন উড়ানো যায়। আমার কাছে ভালো বিলাতি জিনিস আছে, স্কটল্যান্ডে যেই জিনিসের জন্ম। আসুন 2 ভাই মিলে ফিনিশ করে দেই। শফিক বলল, আপনি একা ফিনিশ করুন, আমি এখন উঠব। যাবেন কোথায়? রাধানাথবাবুর শোবার ঘরে শুয়ে থাকুন। সবই তো আপনার। শফিক কিছু না বলে উঠে দাঁড়ালো। শশাঙ্ক বললেন, রিক্সা করে কিংবা হেঁটে হেঁটে যাবেন না, এখন আপনার গাড়ি আছে, চলাফেরা করবেন গাড়িতে। যে কদিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান। আসমান থেকে যে ধন আসে সেই ধন আবার আসমানে উঠে যায়, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। শশাঙ্ক বললেন, বুড়ো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছে তার কারণ আমি বের করেছি। শুনতে চান? চাই। আপনার যেমন অনুমান শক্তি ভালো, আমারও ভালো। চিরকুমার রাধানাথবাবুর আপনি ছিলেন যৌনসঙ্গী। চিরকুমারদের মধ্যে এইসব আলামত থাকে। শফিক বলল, মহাপুরুষের পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। শশাঙ্ক মুখ কুঁচকে বললেন,
মহাপুরুষ মহাপুরুষ করবেন না। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ। শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তাকে দেখলে মনে হবে না। সে মাথা নিচু করে হাঁটছে, তার পিছনে পিছনে যাচ্ছে কালাপাহাড়। শফিক কালাপাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছে। শফিকের এখন ধারণা কালাপাহাড় তার সব কথা বুঝতে পারে। কেমন আছিস রে কালাপাহাড়? ভালো থাকলে একবার ঘেউ করবি, খারাপ থাকলে 2 বার। ঘেউ? তাহলে ভালোই আছিস। গুড, আমিও ভালো আছি। লটারির টিকিট পেয়েছি। লটারি কি বুঝিস? বুঝতে পারলে একবার ঘেউ বলবি, না পারলে 2 বার। ঘেউ ঘেউ। লটারি হলো কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া। আরও সহজ করে বলি, মনে কর তুই একা একা হাঁটছিস, হঠাৎ আকাশ থেকে তোর একটা প্যাকেট পড়ল। তুই কাছে গিয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি, চালের চেয়ে মাংস বেশি। কি বললাম বুঝতে পারলি? বুঝতে পারলে একবার ঘেউ কর। ঘেউ। রাতে কি খেতে চাস বল? লটারি খানা খাবি? লটারি খানা কী জিনিস বুঝতে পারছিস না। আমরা অবন্তীদের বাড়িতে যাব, অবন্তী দরজা খুললে তাকে বলবো, অবন্তী প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে? অবন্তী যেসব খাবার সামনে দেবে তা হবে লটারি খাবার, বুঝেছিস? অবন্তীদের বাড়িতে অবন্তী গত 3 দিন হলো সম্পূর্ণ একাবাস করছে। কাজের মেয়ে রহিমা একবেলার জন্য তার বোনের বাড়িতে গিয়েছিল, আর ফেরেনি। বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফেরেনি। অবন্তীর ধারণা পুরো ঘটনাটা এই 2 জন যুক্তি করে ঘটিয়েছে, টাকা পয়সাও সরিয়েছে। সরফরাজ খানের বিছানার পাশের টেবিলে লাল রঙের ছোট্ট ট্রানজিস্টার রেডিও ছিল, সেই রেডিও এখন দেখা যাচ্ছে না। কালাম না ফেরায় অবন্তী আনন্দিত। সরফরাজ খান নিখোঁজ হওয়ার পরপরই কালামের আচার আচরণে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তীকে দেখে। এইসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে। অনেকক্ষণ করানোর পর অবন্তী এসে দরজা খুলল। শফিক বলল, ঘরে কি কোনো খাবার আছে? আমি এবং কালাপাহাড় আমরা দুজনেই খুব ক্ষুধার্ত। আছে, ঘরে প্রচুর খাবার আছে। তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? শরীর খারাপ? অবন্তী বলল, শরীর ঠিকই আছে, শুধু আমার দাদাজান নিখোঁজ হয়েছেন। বলো কি? আমার ধারণা উনি মারা গেছেন। আপনার পক্ষে কি আজ রাতটা এই বাড়িতে থাকা সম্ভব? আমি একা বাস করছি, রাতে এক ফোঁটা ঘুমাতে পারছি না। শফিক বলল, আমি থাকবো, কালাপাহাড় থাকবে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও। অবন্তী বলল, থ্যাংক ইউ। শফিক বলল, আমি সকাল থেকে তোমার দাদাজানের খোঁজে নেমে পড়ব, পাত্তা বের করে ফেলব। কালাপাহাড়কে রেখে যাব, সে তোমাকে পাহারা দেবে। কালাপাহাড় চাপা আওয়াজ করছে। সে বসেও নেই, শরীর টান টান করে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে। অবন্তী বলল, আপনার কুকুরটা এরকম করছে কেন? শফিক বলল, জানি না কেন এরকম করছে। অবন্তী বলল, আমি জানি কেন এরকম করছে। আপনি খাওয়া দাওয়া শেষ করুন, তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না, তবে আমি মিথ্যা বলি না। আমার দাদাজানের, আমার বাবা এবং মার প্রচুর মিথ্যা বলার অভ্যাস, কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত। রাত 11টা বাজে। শফিক রাতের খাওয়া শেষ করে ঘুমোতে গেছে। তাকে জায়গা দেওয়া হলো গেস্ট রুমে। অবন্তী জগ ভর্তি পানি এবং গ্লাস দিয়ে গেল। শফিক বলল, আমার কিছু লাগবে না, তুমি ঘুমোতে যাও। অবন্তী বলল, আমি 5 মিনিট পরে যাব। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই দৃশ্যের কথা বলবো, আপনি ঠান্ডা মাথায় শুনবেন। যদি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন সেটাও বলবেন। শফিক বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনসড। গল্প বলে টেনশন কমাও। আমার নিজের জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো। এখন তোমার গল্প শুনি। অবন্তী গল্প শুরু করল। 7ই নভেম্বরের কথা। দাদাজান ফিরছেন না। ঘরে আমি আর রহিমা। দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। তখন রাত 12টার উপর বাজে। আমি ছাদে বসে আছি। ছাদ থেকে অনেক দূর দেখা যায়। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, কুকুর বিড়াল পর্যন্ত নেই। হঠাৎ দেখি লুঙ্গি গেঞ্জি পরা একজন লোক আসছে। তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সমস্যাটা ধরতে পারছি না। লোকটা যখন এসে আমাদের বাড়ির গেটের দরজা খুলল, তখন সমস্যাটা ধরতে পারলাম। তার চোখ নেই, মুখ নেই, নাক নেই। আমি ভয়ে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে গেট খুলে বাড়ির ভিতর ঢুকে গেল। জিনিসটা কি আমি জানি না, তবে এই বাড়িতেই আছে তা জানি। কুকুর বিড়ালরা এসব বুঝতে পারে বলেই আপনার কুকুর এত হইচই করছিল। শফিক বলল, ওহ গড,
অবন্তী বলল, ভয়ঙ্কর গল্প না? শফিক বলল, অবশ্যই ভয়ঙ্কর। অবন্তী হতাশ গলায় বলল, আমি বুঝতে পারছি আমার এ বাড়িতে থাকা ঠিক না। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আমি কোথায় যাব বলুন? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি তোমার মার কাছে চলে যাও। মা টিকিট পাঠাবে বলেছিল, এখনও পাঠায়নি। তাছাড়া আমার পাসপোর্টও করা নেই। শফিক বলল, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। হঠাৎ শফিক চুপ করল, বিস্মিত গলায় তাকালো অবন্তীর দিকে। অবন্তী বলল, মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে? শফিক বলল, হ্যাঁ। অবন্তী বলল, ওই জিনিসটা হাঁটছে। আপনার যদি সাহস থাকে তাহলে চলুন দুজনে মিলে ছাদে যাই, চাক্ষুষ দেখি ঘটনাটা কি। শফিক বলল, আমি সাহসী মানুষ না অবন্তী, আমি ভীতু মানুষ। ছাদে কি হচ্ছে তা জানার দরকার নেই। তুমি ঘুমোতে যাও, আমার ঘুম হবে না। আমি সারা রাত জেগেই থাকব, তাতে সমস্যা নেই। কালাপাহাড় চাপা স্বরে ডেকেই যাচ্ছে। সে কি দেখেছে কে জানে। ক্যান্টনমেন্টের উত্তাপ ঢাকা শহরে প্রবেশ করল না। শহর তার নিজের নিয়মে চলতে লাগলো। শান্ত নিস্তরঙ্গ ঢাকা শহর। মাঠাওয়ালারা মাঠা মাঠা বলে মাঠা বিক্রি করতে লাগলো। ধুনুরিরা কাঁধে ধুন নিয়ে লেপ্তশোক সারাইয়ে নেমে গেল। ছুরি কাঁচি ধার করানোর লোকও নামলো। মিষ্টি গলায় বলতে লাগলো, ছুরি কাঁচি ধার করাইবেন। সে বছর প্রচুর ইলিশ মাছ ধরা পড়ল। আমি আমার জীবনে এত সস্তা ইলিশ দেখিনি। ইলিশ মাছ সস্তা হওয়া মানে অন্যান্য মাছ ও শাকসবজির দাম কমে যাওয়া। তাই হলো। ঢাকা শহরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কাছে মনে হলো জিয়া সরকার দেশের জন্য মঙ্গল নিয়ে এসেছে। আমি তখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছি। বাবার পেনশনের সামান্য টাকা এবং কেমিস্ট্রির লেকচারার হিসেবে আমার বেতনে 6 ভাই বোন এবং মাকে নিয়ে বিশাল সংসার চলছে। চলছে বলা ঠিক হবে না, আটকে আটকে যাচ্ছে। গাড়ি চলে না টাইপ বলা। মাসের শেষ দিকে আমাকে এবং মাকে ধারের সন্ধানে বের হতে হচ্ছে। ধার দেওয়ার মতো মানুষের সংখ্যাও তখন সীমিত। যারা আছেন তারা আমাকে এবং মাকে ধার দিতে দিতে ক্লান্ত, বিরক্ত। এই প্রবল দুঃসময়ে বিচিত্রার সম্পাদক শাহাদত ভাই একদিন আমাকে বললেন, বিচিত্রা গ্রুপ থেকে বাচ্চাদের একটা পত্রিকা বের হবে, প্রথম সংখ্যায় একটা লেখা দিতে পারবেন? আমি এত জোরে হ্যাঁ সূচক মাথা নাড়লাম যে মাথা ছিঁড়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। রাত জেগে লিখলাম নীলহাতি, শিশু কিশোরদের জন্য জীবনের প্রথম লেখা। এই লেখার চালিকা শক্তি সাহিত্যশিষ্ট ছিল না, কিঞ্চিত অর্থ উপার্জন ছিল। লেখা প্রকাশিত হলো। আমি সম্মানী হিসেবে 20 টাকা পেলাম। পরিষ্কার মনে আছে, এই টাকায় 1 সের খাসির মাংস, পোলাওয়ের চাল এবং ঘি কেনা হলো। অনেক দিন ভালো খাবার খাওয়া হয় না, একদিন ভালো খাবার। গ্রাম বাংলায় একটা কথা চালু আছে, যেদিন উত্তম খাবার রান্না হয় সেদিন যদি হঠাৎ কোনো অতিথি উপস্থিত হন তখন ধরে নিতে হবে উত্তম খাবারের উপলক্ষ সে অতিথি। তখন অতিথিকে যথাযোগ্য সমাদর করতে হবে। ঘরে পোলাও, খাসির রেজালা এবং ডিমের কোরমা রান্না হয়েছে। বাসায় অপরিচিত একজন অতিথিও এসেছেন। ছোটোখাটো মানুষ, গাত্রবর্ণ কালো, সারাক্ষণ হাসছেন। তার নাম আশরাফুন্নিসা, কর্নেল তাহেরের মা। তিনি নাকি কাছ থেকে কোনো লেখক দেখেননি, লেখক দেখতে এসেছেন। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন, হুমায়ুন বেটা, আমাকে সালাম করো, আমি তোমার আরেক মা। আমি তৎক্ষণাৎ তাকে পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে মাথার ঘ্রাণ সুখে বললেন, ঠিক আছে। কি ঠিক আছে তা কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি। আমি তাকে না চিনলেও তার ছোট ছেলে আনোয়ারকে খুব ভালো করে চিনি। আনোয়ার তখন আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। মাঝে মধ্যে ক্লাসের শেষে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে বসে চা খাই। আনোয়ারের মাথায় বিপ্লবী সিরাজ শিকদার এবং তার ভাই কর্নেল তাহের নানান আইডিয়া ঢুকিয়ে দিয়েছেন। সেই সব আইডিয়ার কারণে আনোয়ারের সব গল্পই দেশ বদলে দেওয়ার গল্প। তবে আনোয়ার যে সিরাজ শিকদার গ্রুপের এক সক্রিয় সদস্য তা আমাকে সে জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে আনোয়ারের সব গল্প শেষ হয়ে চা শেষ করে একটা কথায়, হুমায়ুন চলো তো আমার সঙ্গে। কোথায়? তাহের ভাইয়ের কাছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। উনি আমাকে চেনেন কিভাবে? আমি তোমার কথা ভাইজানকে বলেছি, উনি তোমার বইও পড়েছেন। আমার সব ভাই বোন বইয়ের পোকা। আজ না, আর একদিন যাব। কবে যাবে? কোনো এক শুভ দিনে যাব। আনোয়ারের তখন পুরনো একটা মোটরসাইকেল ছিল, তাকে অকারণে সেই মোটরসাইকেলে ঘুরতে দেখতাম। আনোয়ার এবং কর্নেল তাহেরের মা বেগম আশরাফুন্নিসাকে আমি আমার মায়ের মতোই দেখেছি।
তিনি আমাকে ডাকতেন হুমায়ুন বেটা। তার ডাকের সঙ্গে আমার বাবার ডাকেরও মিল ছিল। বাবা আমাকে ডাকতেন বড় বেটা হুমায়ুন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আমার নিজের খুব পছন্দের বই আগুনের পরশমণি আমি বেগম আশরাফুন্নেসাকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লেখা, বীর প্রসবিনী বেগম আশরাফুন্নেসা, কর্নেল তাহের সহ 8 জন মুক্তিযোদ্ধার জননী। উৎসর্গপত্রে সামান্য ভুল আছে। বেগম আশরাফুন্নেসা 8 জন মুক্তিযোদ্ধার জননী না, তিনি 9 জন মুক্তিযোদ্ধার জননী। তার 7 পুত্র এবং 2 কন্যা মুক্তিযোদ্ধা। এই 9 জনের মধ্যে 4 জন মুক্তিযুদ্ধে অসম সাহসিকতার জন্য বীরত্বসূচক পদকের অধিকারী। কর্নেল তাহের বীর উত্তম, 1 ভাই ইউসুফ বীর বিক্রম, 2 ভাই বীর প্রতীক। এই বীর প্রতীক এরা পেয়েছেন 2 বার করে। এই প্রসঙ্গে আমি আবার ফিরে আসব। এখন চলে যাই নীলহাতিতে। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক খান সাহেব নীলহাতি বই হিসাবে ছাপাতে রাজি হলেন, তবে বিরক্ত মুখ করে বললেন, আপনি যেসব লিখেছেন বাচ্চারা এগুলো পড়বে না। ছোট ছোট ডিটেকটিভ বই লেখেন, স্বপন কুমার টাইপ 2 টাকা সিরিজের, মাসে 2 মাসে একটা করে বের হবে, পারবেন? আমি বললাম, জি পারবো। তিনি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে 100 টাকা দিলেন ডিটেকটিভ বইয়ের জন্য অগ্রিম সম্মানী। তিনি বললেন, একটা ডিটেকটিভ বই আগে লিখে দিন, তারপর আমি আপনার নীলহাতি ছাপব। নীলহাতি বইয়ের সুন্দর কভার লাগবে। কাইয়ুম চৌধুরীকে দিয়ে হবে না, উনি 10 বছর লাগাবেন, দেখেন অন্য কাউকে পান কিনা। নীলহাতির প্রচ্ছদশিল্পী খুঁজতে গিয়ে আমার আদর্শলিপি প্রেসের শফিকের সঙ্গে পরিচয়। শফিক ছোটোখাটো মানুষ, শ্যামলা রং, চোখের পাপড়ি মেয়েদের মতো, দীর্ঘ বলেই হয়তো চেহারায় মেয়েলি ব্যাপার আছে। তাকে ঘিরে আশ্চর্য এক স্নিগ্ধতা আছে। আমি অল্প কিছু মানুষের ভিতর এই বিষয়টি দেখেছি। শফিক আমাকে বসিয়ে রেখেই নীলহাতির গল্প পড়ে ফেলল। 6-7 পাতার গল্প, বেশি সময় লাগার কথা না। গল্প শেষ করে গম্ভীর গলায় অতি প্রশংসাসূচক একটি বাক্য বলল, প্রিয় পাঠক, এই বাক্যটি উপন্যাসে ব্যবহার করতে আমার লজ্জা লাগছে, তারপরেও ব্যবহার করছি। শফিক বলল, আপনি যে অনেক বড় একজন গল্পকার, গ্রিম ব্রাদার্সদের মতো, তাকে আপনি জানেন? আমি হেসে ফেলে বললাম, জানি। দেশের মানুষ তো জানে না। আমি বললাম, একদিন হয়তো জানবে, আবার হয়তো জানবে না। আমাদের নিমন্ত্রণ তো আমাদের হাতে নেই, অন্য কারো হাতে। আমরা পুতুলের মতো নাচছি, সবই পুতুল নাচের ইতিকথা। আপনি অদৃষ্টবাদী? হ্যাঁ। মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন? হ্যাঁ। কতবার? 1 বার। আরও 2 বার মৃত্যুর কাছ থেকে ফিরবেন, তাই নিয়ম। আমি শফিকের কথায় যথেষ্ট আনন্দ পেলাম। শফিক বলল, আমি নিজেও অদৃষ্টবাদী, তবে আপনাকে অদৃষ্টবাদী হলে চলবে না। বড় লেখকরা জীবনবাদী হন, অদৃষ্টবাদী হন না। দুপুরে শফিক আমাকে ছাড়ল না, তার সঙ্গে দুপুরের খাবার খেতে হলো। রান্না করেছেন শফিকের মা। শফিক তাকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। ভদ্রমহিলা নির্বাক প্রকৃতির, ছেলের সঙ্গেও কথা বলেন না, ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন। শফিক বলল, মার ধারণা তিনি কুকুরের কথা বুঝতে পারেন। তার একটা কুকুর ছিল, নাম কপাল পোড়া। মা ওই কুকুরের সঙ্গে কথা বলতেন, এখন আমার কুকুরের সঙ্গে কথা বলেন। আপনার কুকুর আছে নাকি? হ্যাঁ আছে, নাম দিয়েছি কালা পাহাড়। শফিকের আদর্শলিপি প্রেসে ওই দিন দুপুরের খাবারের কথা আমার বাকি জীবন মনে থাকবে, কারণ ওই দিন শফিকের মায়ের রান্না করা অদ্ভুত এক খাবার খেয়েছিলাম। আমের মুকুল দিয়ে মৌরলা মাছ, মলা মাছ। অনেককেই এই খাবার তৈরি করে দিতে বলেছি, কেউ রেসিপি না জানে না বলে তৈরি করে দেয়নি। শফিকের মাও দ্বিতীয়বার এই খাবার রান্না করেননি। তিনি আসলে সিজিওফ্রেনিয়ার রোগী ছিলেন। মাঝে মাঝে তার রোগের প্রকোপ বেড়ে যেত, তখন তিনি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতেন। সারাক্ষণ অদৃশ্য এক কুকুরের সঙ্গে কথা বলতেন। শফিক তাকে ডাকলে কুকুরের মতোই শব্দ করতেন। এই মহিলার হোমিওপ্যাথি চিকিৎসা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক চিকিৎসক। আমি তার নাম ভুলে গেছি। এই চিকিৎসক শহীদ জননী জাহানারা ইমামের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মৃত্যু ত্বরান্বিত করেছিলেন। শফিকের কারণে যার সঙ্গে আমার পরিচয় হলো, সে এক মানবী, নাম অবন্তী। আমি এমন রূপবতী মেয়ে আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব এমন মনে হয় না। দুধে আলতা গায়ের রং, বইপত্রেই শুধু পড়েছি, এই প্রথম চোখে দেখলাম। বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে 2 জন এসেছিলেন। একজন হলো ইংরেজ কবি শেলি, দ্বিতীয়জন হলেন বুদ্ধদেব পুত্র কুণাল। আমি নিশ্চিত অবন্তীর চোখ ওই 2 জনের চোখের চেয়েও শতগুণ সুন্দর। মেয়েটার একটাই দোষ লক্ষ্য করলাম, সে কিছুক্ষণ পর পর ঠোঁট লাল করে ভুরু কুঁচকে বসে থাকে।
তখন তাকে যথেষ্টই কুৎসিত দেখায়। মনে হয় বিদেশি এক কুকুর বসে আছে। তার এই বাজে অভ্যাস কেউ শুধরানোর চেষ্টা কেন করেনি কে জানে। শফিক বলল, আমার এই লেখক বন্ধুকে তোমার কাছে নিয়ে এসেছি। অবন্তী বলল, আমি কোনো লেখককে এত কাছ থেকে কখনো দেখিনি। আচ্ছা, আপনি কি হাত দেখতে পারেন? আমি বললাম, না। অবন্তী বলল, আপনি চমৎকার একটা সুযোগ মিস করলেন। আপনি যদি হ্যাঁ বলতেন তাহলে অনেকক্ষণ আমার হাত কসলাবার সুযোগ পেতেন। আমি হেসে ফেললাম। অবন্তী বলল, আপনার সঙ্গে আজ গল্প করতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। শফিক বলল, তোমার কি হয়েছে? অবন্তী অবলীলায় বলল, মাসের কয়েকটা দিন মেয়েদের শরীর খারাপ থাকে, আমার সেই শরীর খারাপ, এখন বুঝেছেন? আমি ছোটোখাটো ধাক্কার মতো খেলাম। কোনো মেয়ের কাছ থেকে নিজের শরীর খারাপ বিষয়ে এ ধরনের কথা শুনবো তা আমার কল্পনার বাইরে ছিল না। অবন্তীর সঙ্গে দেখা হওয়ার 21 বছর পর আমি একটি উপন্যাস লিখি। উপন্যাসের নাম লীলাবতী। লীলাবতীর রূপ বর্ণনায় আমি অবন্তীকে চোখের সামনে রেখেছিলাম। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।